সারা পৃথিবীতেই সবচেয়ে বুদ্ধিমান লোকেরা দাবা খেলেন এমন একটা ধারণা প্রচলিত আছে। সেটা সত্যি কি মিথ্যা এটা আমাদের জানা খুব জরুরি না। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা আমি বলতে পারি যে আমি যতদূর দেখছি এবং যতদূর কথা বলছি তাতে আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশে যারা দাবা খেলেন অ্যাটলিস্ট যে 5জন গ্র্যান্ড মাস্টারের সঙ্গে আমার টুকটাক কথা হয়েছে তাদের প্রত্যেককে আমার মনে হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি এবং পলিটিক্যালি ফিলোসফিক্যালি মারাত্মক স্বাদ। কোনো নির্দিষ্ট একটা খেলায় এরকম বাঞ্চ অফ প্লেয়ার যারা সবাই পলিটিক্যালি খুব কনসিয়াস এবং ফিলোসফিক্যালি তাদের স্ট্যান্ডার্ড খুব হাই এবং এথিক্যাল অবস্থান এটাও খুব হাই, এটা সারা বিশ্বেই সম্ভবত খুব বিরল। সেই জিনিসটা আমাদের দাবা খেলোয়াড়দের মধ্যে ওই যে বললাম বিশেষ করে যে 5 গ্র্যান্ড মাস্টারকে আমি কাছ থেকে দেখছি তাদের মধ্যে আমি মারাত্মকভাবে লক্ষ্য করছি। তার সবচেয়ে বড় প্রমাণটা আজকে সম্ভবত দিলেন এনামুল হোসেন রাজীব যেটা করছেন, রাজীব দাবা অলিম্পিয়াড খেলতেছেন, এখন বুদাপেস্টে খেলা চলতেছে। বাংলাদেশ দলের পার্টি হিসাবে রাজীব, নিয়াজ ভাই মানে নিয়াজ মোরশেদ সহ মোট 5জন পুরুষ দলের খেলোয়াড় হিসেবে ওখানে অংশ নিচ্ছেন। তো ঘটনাচক্রের 10ম রাউন্ডে বাংলাদেশের খেলা পড়েছিল ইসরায়েলের সঙ্গে। এখন রাজীব ফেসবুকে রীতিমতো ঘোষণা দিয়ে ইসরায়েলের বিপক্ষে তার বোর্ডে মানে 3 নম্বর বোর্ডে যে খেলাটা ছিল সেটা রাজীব বয়কট করেছেন। এইটার কনসিকোয়েন্স রাজীব জানেন এবং রাজীব তার ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন যে কেন তিনি এই বয়কটটা করলেন। তো শুরুতেই রাজীবকে এজন্য আমরা একটা স্যালুট জানাতে পারি। সেই সঙ্গে মাথায় রাখা যাক যে রাজীবের সঙ্গে শুরুতেই ইসরায়েলি কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিন্তু নিয়াজ মোরশেদ। একই সঙ্গে ওখানে একজন জুনিয়র দাবাড়ু আছে যার নাম সম্ভবত মনন, রাজীব ভাই বলছিলেন নিড়ি, সেও কিন্তু আগের রাতে বলে দিয়েছে সে ইসরায়েলে কারোর সঙ্গে খেলবে না। মানে মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের দাবা টিমটা শুরু থেকেই ইসরায়েলের বিপক্ষে খেলতে আপত্তি করছে। তো সেই ব্যাপারটায় রাজীব তার ব্যাখ্যা দিয়েছেন যে রাজীব কেন ইসরায়েলের সঙ্গে খেলবেন না। দেখেন, ইসরায়েলের বিপক্ষে কোনো একটা ম্যাচে, সৌহার্দ্যপূর্ণ একটা ম্যাচে, দাবা খেলা বা পৃথিবীর যে কোনো খেলা তো সৌহার্দ্যপূর্ণ আচরণ। তো সেরকম একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ কোনো বিবেকসম্পন্ন মানুষের পক্ষে করা আসলেই কঠিন। অন্তত রিসেন্ট পাস্ট যে ঘটনাগুলো গাজায় এবং ফিলিস্তিন জুড়ে হয়েছে বা চলতেছে তারপরে আসলে কোনো বিবেকসম্পন্ন মানুষের পক্ষে কোনো ইসরায়েলি খেলোয়াড়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখানোটা খুব কঠিন। এটা একদম বিবেককে হত্যা না করলে এইরকম একটা মানে খেলায় আসলে টেবিলে বসা যায় না। তো আগের রাতে যেটা বললাম যে যখন আমরা 9ম রাউন্ড থেকে 10ম রাউন্ডে উঠলাম তখনই জানা গেল যে আমাদের খেলা পড়তেছে ইসরায়েলের বিপক্ষে। তো সেদিন রাতেই অন্তত রাজীব মিডিয়াতে যতদূর জানাইছেন সেদিন রাতেই শুরুতে নিয়াজ ভাই এবং ওই যে ছেলেটা নীড় ওরা 2জন ম্যানেজমেন্টকে জানায় দিচ্ছে যে আমরা ইসরায়েলের বিপক্ষে খেলবো না। কিন্তু আসলে তো আমাদের টিমে খেলোয়াড় হচ্ছে 5জন, খেলতে হবে 4টা বোর্ডে, তার মানে সর্বোচ্চ একজনকে রিলিভ করতে পারতো ফেডারেশন। সেটা নিয়াজ ভাইকে করে দিচ্ছে। নিয়াজ ভাইকে এই রাউন্ডে রাখা হয় নাই, ফলে 1, 2, 3, 4 বোর্ডে 4জনকে সিলেক্ট করা হয়েছে এবং রাজীবও রাতের বেলায় ফেডারেশনকে জানায় দিছে যে সে ইসরায়েলের কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলবে না। তখন যেটা করা হয়েছে, রাজীব এবং নীড়কে রাখা হয়েছে, তাদের আপত্তি সত্ত্বেও রাখা হয়েছে। তো পরে রাজীব যখন দেখছেন যে তার ইসরায়েলের বিপক্ষে খেলতে হচ্ছে, রাজীব প্রথমে ফেডারেশনকে জানাচ্ছেন যে উনি এই ম্যাচটা খেলবেন না। এরপরে উনি ফেসবুকে একটা ক্লারিফিকেশন সহ পোস্ট দিয়ে বলছেন যে ম্যাচটা আমি বয়কট করলাম। সেই ক্লারিফিকেশনটা খুব অসাধারণ। সেটা হচ্ছে যে 8-10টা লোকের মতো হুমসিক্যালি উনি বলেননি যে ইসরায়েলি খেলোয়াড়ের বিপক্ষে খেলবো না। একটা তো সহজ কথা যে গত বছর 1.5 ধরে যে নতুন করে যে গণহত্যা চলছে, যে জেনোসাইড চলছে, সেটাতে যে কেউ এই কাজটা করতে পারে, সেটার জন্য কোনো যুক্তিরই দরকার নেই। সে বললেই হয় যে এই অমানবিক কার্যকলাপের মধ্যে আমি নাই। কিন্তু রাজীব এটা খুব মানে জিও পলিটিক্যাল জায়গা থেকে কোশ্চেন ছুড়ে দিয়েছেন যে দেখেন 2022-এর দাবা অলিম্পিয়াড এবং এই 2024-এর এই আসর, এই দুটাতে রাশিয়া এবং বেলারুশকে অংশ নিতে দেওয়া হয় নাই। ফিদে তাদেরকে নিষিদ্ধ করে রাখছে। ফিদে হচ্ছে দাবার সর্বোচ্চ সংস্থা। এখন ফিদে এদেরকে নিষিদ্ধ করার কারণটা কি?
যুক্তিটা হচ্ছে যে ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে এবং বেলারুশ তার সহযোগী। বেলারুশ কিন্তু নিজে কোনো গণহত্যা বা নিজে কোনো সোলজার ইয়েতে পাঠায়নি, ইউক্রেন পাঠায়নি। তারপরও রাশিয়া ইউক্রেন দুটো দেশকেই নিষিদ্ধ করা হয়েছে ফিদে থেকে, তারা অলিম্পিয়াডে অংশ নিতে পারছে না। এখন রাশিয়ার নিষেধাজ্ঞা বা বেলারুশের সাবেক সোভিয়েত ইউনিয়ন কান্ট্রি, এরা কিন্তু দাবার পরাশক্তি। রাশিয়া দাবার ডমিনেটিং একটা দেশ সারা পৃথিবীতে। দাবার যে হিস্ট্রি, এখানে আপনি যদি একটু তলায় দেখেন তাহলে আপনি দেখবেন যে শীর্ষ খেলোয়াড়দের এক অধিকাংশই উঠে আসছেন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া থেকে। এখন রাশিয়া এবং বেলারুশকে খেলতে না দেওয়া এই সোকল্ড গণহত্যার অজুহাতে মানে আপনি অ্যাকচুয়ালি দাবা অলিম্পিয়াডকে পঙ্গু করে ফেলছেন, এটাকে অর্ধশক্তির একটা অলিম্পিয়াডে পরিণত করছেন। তারপরে এটা সবাই মেনে নিচ্ছে কারণ আপনি একটা মানবিক যুক্তি দিচ্ছেন যে গণহত্যা সংশ্লিষ্ট কাউকে আমরা এরকম আন্তর্জাতিক আসরে খেলতে দেব না। তাহলে ঠিক কী যুক্তিতে ইসরায়েল এখানে আসলো? ইসরায়েল কেন নিষিদ্ধ হলো না? এইটা একটা বার্নিং কোশ্চেন। এই বার্নিং কোশ্চেনটা রাজীব ছুড়ে দিয়েছেন। একজন রাজনীতি সচেতন, একজন জিওপলিটিক্স সচেতন মানুষ হিসাবে, একজন ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংওয়ালা লোক হিসাবে রাজীবের ঠিক যা করার কথা ছিল তিনি তাই করছেন। একজন সচেতন মানুষের যা করার কথা ছিল তিনি তাই করছেন। তিনি বিশ্ব যে রাজনৈতিক মহল এবং দাবা পরিচালনাকারীরা তাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে তাহলে ইসরায়েল ঠিক এখানে আসে কি করে? কারণ ইসরায়েল তো রাশিয়ার গণহত্যার কথা যদি আমরা স্বীকারও করে নিই, তাহলেও তার চেয়ে কয়েকশো গুণ নৃশংস গণহত্যা চালাচ্ছে এবং চালাচ্ছে গাজাতে এবং ফিলিস্তিনিতে। আমাদের কথা না, খোদ জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। আরও ইন্টারেস্টিং হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় সখা যুক্তরাষ্ট্র, তাদের বিভিন্ন প্রতিবেদনে, এমনকি তাদের রাষ্ট্রপতি জো বাইডেন পর্যন্ত স্বীকার করছেন যে ইসরায়েল ফিলিস্তিনিতে যেটা করছে এটা এক ধরনের জেনোসাইড। তো এক ধরনের শব্দটা হয়তো উনি মানে সৌজন্য করতে বলছেন, কিন্তু এটা রিয়েল জেনোসাইড। যত লোক মারা গেছে তার ভিতরে একটা সিংহভাগ হচ্ছে শিশু। এই শিশুরা না খেতে পেয়ে মারা গেছে, অস্ত্রের আঘাতে মারা গেছে। সেই নিদারুণ দৃশ্যের বর্ণনা করে আমি আপনাদের কষ্ট বাড়াতে চাচ্ছি না, কিন্তু একজন সচেতন মানুষ হিসাবে যে সর্বোচ্চ করণীয় ছিল রাজীব সেটা করছেন। রাজীবকে শুধু এ কারণেই স্যালুট জানানো যেতে পারে, রাজীবকে আমি স্যালুট জানাই, কিন্তু একই সঙ্গে আরেকটু জিনিস মনে রাখেন যে এর একটা কনসিকোয়েন্স আছে। রাজীবকে কিন্তু সাফার করতে হবে এখন, কারণ দাবা ফেডারেশনের যে জেনারেল সেক্রেটারি যিনি পুরো ব্যাপারটা ডিল করতেছেন তিনি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অলরেডি মিডিয়াতে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে রাজীবকে এর জন্য শাস্তি পেতে হবে। তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, যেহেতু ইসরায়েল এখানে পার্টিসিপেটর এবং সেটা আমরা আগে থেকে জানি, ফলে ইসরায়েলের সঙ্গে আমাদের খেলা পড়লেও পড়তে পারে, এটা তো জেনেই বাংলাদেশ দাবা টিম পাঠাইছে। এখন ইসরায়েলের সঙ্গে যদি আমরা না খেলি, আমরা সম্ভবত 75তম অবস্থানে ছিলাম এই দাবা অলিম্পিয়াডে, এটা ধপ করে একটা বোর্ডে যেহেতু আমাদের কেউ খেলতেছে না, ওরা পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে না খেলেই, ফলে আমরা এটা মুহূর্তে 100-র বাইরে চলে আসব এই পজিশনে। এখন এইটা দাবা ফেডারেশন ভালোভাবে নেবে না, এনএসসি যেহেতু তাদের টাকা খরচ করে পাঠাচ্ছে এনএসসিও ভালোভাবে নেবে না, এমনকি সরকারও হয়তো ভালোভাবে নেবে না। কারণ যদি ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, তারপরও আমরা তো জানতাম যে ইসরায়েল এখানে খেলবে, তাহলে জেনে শুনে গিয়ে বয়কট করলে কেন? তাদের এই যে টেকনিক্যাল মানে কেতাবি প্রশ্ন, এই কেতাবি প্রশ্নের সামনে রাজীবের কোনো উত্তর থাকবে না। রাজীব যেটা বলছেন মিডিয়াতে যে আমি তো জানতাম না যে ঠিক ইসরায়েলের বিপক্ষে খেলতে হবে, আসলেও তাই। তো সেই জায়গায় রাজীবের অবস্থান 100 ভাগ নয় 1000 ভাগ সঠিক। রাজীবের অবস্থান মানবিক, পলিটিক্যালি কারেক্ট, ফিলোসফিক্যালি কারেক্ট, এথিক্যালি কারেক্ট। কিন্তু মুশকিল হচ্ছে কিছু আইনানুগ ঝামেলার মধ্যে সে পড়তে যাচ্ছে, হয়তো তার একটা জরিমানা দিতে হবে বা সে সাসপেন্ডও হতে পারে। এখন এই যে কনসিকোয়েন্স, এটা কিন্তু রাজীব জানে যে এইটা করলে, নিয়াজ ভাই আগের রাতে জানাইছেন, নিয়াজ ভাই সিনিয়র দাবাড়ু হিসাবে, আমাদের এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার হিসাবে নিয়াজ ভাই ওই ছাড়টা পাইছেন যে তাকে রাখাই হয় নাই আজকের টিমে, ফলে নিয়াজ ভাইকে কোনো শাস্তি পেতে হচ্ছে না। কিন্তু রাজীবকে একটা শাস্তি পেতে হবে, সেটা কর্তৃপক্ষ অলরেডি বুঝাই দিচ্ছে মিডিয়ার কথাবার্তায়, অন্তত মিডিয়াতে তারা যা বলছেন। এখন আমি জানি যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করতেছেন তারা অনেক বেশি বিবেচনাক্ষম মানুষ, তারা জানবেন এবং বুঝবেন যে রাজীব যে কাজটা করছে এই কাজটা মানবিক কাজ করছে।
এইরকম একটা কাজে রাজীবের পাশে থাকা উচিত এবং আমি মনে করি যে রাজীবকে নতুন করে কোনো হয়রানির মধ্যে ফেলা, তাকে সাসপেন্ড করা বা জরিমানা দেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যে না জড়াতে পারলেই ভালো হয়। তারপরে যদি সেটা হয় তাতে আমাদের কারো আফসোস থাকবে না, রাজীবেরও কোনো আফসোস থাকবে না। রাজীব অলরেডি মিডিয়াতে বলে দিচ্ছেন যে এই কনসিকোয়েন্স হিসেবে যদি আমাকে শাস্তি পেতে হয় আমার তাতে খুব একটা আপত্তি নেই। তো ওরা খুব দৃঢ়চেতা মানুষ। আমি বারবার বলি যে আমাদের যে পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ ভাই, জিয়া ভাই সদ্য মারা গেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে জিয়া ভাই মৃত্যু মানে মুহূর্তটায় রাজীবের সঙ্গে ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপে খেলতেছিলেন, পরস্পরের বিপক্ষে ম্যাচ চলতেছিল এবং রাজীবের হাতের উপরেই জিয়া ভাই মারা গেছেন। এরপরে আমরা রাজীবকে পাইছি, রাকিবকে পাইছি, আমাদের গ্র্যান্ডমাস্টার। রাকিবের সম্পর্কে আমি সবসময় বলি যে রাকিব হচ্ছে মানে হইলেও হইতে পারতো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার দাবার। নানা রকম খেয়ালি করে রাকিব শেষ পর্যন্ত সেটা করেনি। রিফাতও একই রকমের, রাজীব, রিফাত, রাকিব এরা তিনজন অসাধারণ প্রতিভাধর। জিয়া ভাইয়ের কথা তো আগেই আমরা বলছি এবং একই সঙ্গে এদের পড়াশোনা, এদের পাণ্ডিত্য, এদের দাবা নিয়ে বোঝাপড়া, পলিটিক্স নিয়ে বোঝাপড়া অনেক উঁচুতে। আমি টুকটাক এদের নিয়ে একসময় প্রথম আলোতে থাকতে ও এদের সবার সঙ্গে কথা বলে বলে ইন্টারভিউ করে করে একটা সিরিজ করছিলাম। সেই সময় আমি অবাক হয়ে গেছিলাম যে এদের পড়াশোনার লেভেল কোন লেভেলে এবং এদের বোঝাপড়ার লেভেল কোন লেভেলে। আমার যদি স্মৃতিশক্তি প্রতারণা না করে থাকে, রাজীব তো অনলাইনে খুব দাবা খেলে অভ্যস্ত। এটা মোটামুটি দাবাড়ুরা সবাই করেন। দাবাড়ুরদের সারা বছরের একটা বড় সময় যায় হচ্ছে ইন্টারনেটে দাবা খেলা। তো সেখানে আমার যতদূর মনে পড়ে, যদি স্মৃতি প্রতারণা না করে থাকে, তাহলে রাজীব সম্ভবত ববি ফিশারের সঙ্গে একটা ম্যাচ খেলছিলেন। ববি ফিশার যখন নির্বাসনে ছিলেন, নির্বাসনের ঠিক না, রহস্যের যে সময়টা ছিল যে ববি ফিশার বেঁচে আছেন কি নেই, এরকম একটা প্রায় এক যুগ সময় গেছিল। সে সময় খুব ভাগ্যবান কিছু লোক ইন্টারনেটে রহস্যময় চরিত্র হিসাবে ববি ফিশারকে মাঝে মাঝে পেয়ে যেতেন এবং ববি ফিশারের বিপক্ষে তারা খেলতেন। খেলে পরে সেটা একটা চরম সৌভাগ্যের ব্যাপার। ববি ফিশারকে নিয়ে আমরা একদিন একটা পর্ব করব। ববি ফিশার হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খ্যাপাটে স্পোর্টসম্যান। তো সেই ববি ফিশার এবং সর্বকালের সেরা স্পোর্টসম্যানদের একজন, সে ববি ফিশারের এগেনস্টে আমার যতদূর মনে পড়ে রাজীব একটা ম্যাচ খেলছিলেন। এখন বুঝি যে ওই যে ববি ফিশারের ফিলোসফিক্যাল স্ট্যান্ডার্ড, আমাদের রাজীবদের ফিলোসফিক্যাল স্ট্যান্ডার্ড প্রায় একই জায়গায়। ওরাই আসলে জোর গলায় বলতে পারে যে তুমি হত্যাকারী, তোমার সঙ্গে খেলবো না। রাজীবের জন্য শুভেচ্ছা থাকলো, রাজীবকে আবারও স্যালুট জানাই। সেই সঙ্গে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা মানুষ এরকম মানবিকতা বোধ এবং এরকম সচেতনতা বোধ নিয়ে বড় হয়ে উঠুক। তারা কেবল খেলার জন্য খেলবে না, তারা এই পৃথিবীতে মানুষ হিসেবে একটা দায়িত্ব পালন করবে। সবাইকে অনেক ধন্যবাদ, রাজীবকে আরও বেশি ধন্যবাদ।